সেদিন কাজের ছেলেটি বারান্দায় শুয়েছিল আর আমি ছিলাম আমার ঘরে। আমার রুমের দরজাটা খোলা ছিল, কারণ কাজের ছেলেটি বলল তার ঘরে সে থাকতে পারবে না কারণ সে স্বপ্ন দেখে ভয় পেয়েছে। আমি ভেবেছি ও তো আমার নিজের ছেলের বয়সী। আমি কাজের ছেলেটিকে বলেছি তুমি বারান্দায় ঘুমাও, আমি রুমের দরজা খোলা রাখব, ভয় পেলে আমাকে ডাক দিও। কিন্তু আমার ভাবনাটা ছিল ভুল, কারণ সে তো আসলে সোনিয়ার জীবনটা একটা বড় বাড়ির চার দেওয়ালের মধ্যে যেন আটকে গিয়েছিল। স্বামী রবিন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করে। মাসের প্রায় 15 দিনই তাকে অফিসের কাজে বাইরে থাকতে হয়। এই বিশাল বাড়িতে সোনিয়া আর তার অসুস্থ শাশুড়ি ছাড়া আর কেউ নেই। শ্বশুরমশাই গত হয়েছেন অনেক বছর আগে। বাড়ির সমস্ত কাজ, অসুস্থ শাশুড়ির দেখাশোনা, বাজার করা, সবকিছু একা হাতে সামলাতে গিয়ে সোনিয়া হাঁপিয়ে উঠছিল। বিশেষ করে বাড়িতে একজন পুরুষ মানুষের অনুপস্থিতি তাকে প্রায়ই চিন্তায় ফেলত। ছোটখাটো মেরামতির কাজ বা জরুরি প্রয়োজনে দৌড়ঝাঁপ করার মতো কেউ ছিল না। একদিন রাতে রবিন বাড়ি ফিরলে সোনিয়া কথাটা তুলল। শোনো, এভাবে আর চলছে না। আমার উপর দিয়ে খুব চাপ যাচ্ছে। বাড়িতে যদি একটা কাজের ছেলে থাকতো, যে অন্তত বাজারটা করে দেবে বা বাইরের ছোটখাটো কাজগুলো সামলাবে, তাহলে খুব উপকার হতো। রবিন স্ত্রীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমিও ভেবেছি বিষয়টা। কিন্তু আজকালকার দিনে একটা বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া তো প্রায় অসম্ভব। কাকে বিশ্বাস করে বাড়ির ভেতরে ঢুকতে দেব বলো? সোনিয়া অনুরোধের সুরে বলল, তুমি একটু চেষ্টা করে দেখো না। তোমার তো কত চেনা জানা মানুষ আছে, হয়তো ভালো কোনো সন্ধান পেয়েও যেতে পারো। রবিন আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, আমি দেখছি। তুমি যখন এত করে বলছো, আমি আমার বন্ধুদের বলব। এরপর সপ্তাহখানেক কেটে গেল। সোনিয়া প্রায় ভুলে গিয়েছিল ব্যাপারটা। একদিন দুপুরে রবিন বাড়ি ফিরল, কিন্তু একা নয়। তার সাথে ছিল প্রায় 18-19 বছরের এক যুবক। ছেলেটার পরনে সাধারণ পোশাক থাকলেও তার চেহারায় একটা অদ্ভুত নিষ্পাপ ভাব ছিল। লম্বা, ফর্সা, টানা টানা চোখ। প্রথম দর্শনে তাকে কোনোভাবেই কাজের ছেলে বলে মনে হচ্ছিল না। সোনিয়া অবাক হয়ে রবিনের দিকে তাকাল। রবিন ইশারায় ছেলেটিকে একটু দূরে দাঁড়াতে বলে সোনিয়ার কাছে এসে ফিসফিস করে বলল, কি অবাক হলে? তুমিই তো বলেছিলে একজন কাজের ছেলে দরকার। সোনিয়া অবিশ্বাসের সুরে বলল, এই ছেলে? একে তো দেখে খুব সরল আর ভদ্র মনে হচ্ছে। একে দিয়ে বাড়ির কাজ হবে তো? রবিন হাসল। ওর বাইরের চেহারা দেখে বিচার করো না। ছেলেটার জীবনটা খুব কষ্টের। আমার এক বন্ধুর ভাতিজা, নাম ফাহিম। ছোটবেলায় ওর বাবা মা দুজনেই মারা গেছে। ওর চাচা হামিদ মিয়ার কাছে থাকত, কিন্তু সেই চাচা ওকে দুই চোখে দেখতে পারত না। সারাদিন গাধার মতো খাটাত, কিন্তু পেট ভরে খেতেও দিত না। প্রায়ই না খেয়ে থাকতে হতো। আমার বন্ধু যখন আমার সমস্যার কথা শুনল, তখন ওই ফাহিমের কথা বলল। ছেলেটা খুব সৎ আর পরিশ্রমী। সোনিয়া ফাহিমের দিকে তাকাল। ছেলেটার চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট। রবিনের কথাগুলো শোনার পর তার জন্য মায়া হলো। সে রবিনের দিকে তাকিয়ে বলল, ওর নাম কি? রবিন কিছু বলার আগেই ছেলেটি নিজেই এগিয়ে এসে বিনয়ের সাথে বলল, ম্যাডাম, আমার নাম ফাহিম। তার গলার স্বর ছিল শান্ত আর গভীর। সোনিয়া জিজ্ঞেস করল, তুমি কি কি কাজ করতে পারো? ফাহিম দ্বিধা না করে উত্তর দিল, আমি রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, বাজার করা, সব কাজই করতে পারি ম্যাডাম। আমাকে শুধু দুবেলা খেতে দিলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। কি? তার কথা শুনে সোনিয়া আরও অবাক হল। এত অল্প বয়সী একটা ছেলে, অথচ তার কথাগুলো কত গোছানো আর পরিণত। মনে হচ্ছিল জীবনের কষ্ট তাকে সময়ের আগেই বড় করে দিয়েছে। রবিন ফাহিমের কাঁধে হাত রেখে বলল, আজ থেকে এটাই তোমার বাড়ি ফাহিম। মন দিয়ে কাজ করবে। তোমার ম্যাডামকে কোনো অভিযোগের সুযোগ দেবে না। আর যখন যা লাগবে ম্যাডামকে বা আমাকে বলবে। আমরা তোমার খেয়াল রাখব। ফাহিমের চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। সে কৃতজ্ঞতার সুরে বলল, জি সাহেব, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আমার সবটা দিয়ে কাজ করব। রবিন বাড়ির পেছনের দিকে বারান্দার সাথে লাগোয়া একটা ছোট ঘর ফাহিমকে দেখিয়ে দিল। বাড়ির মোট 3টে ঘরের একটায় সোনিয়া আর রবিন থাকত, অন্যটায় শাশুড়ি, আর এই ছোট ঘরটা এখন থেকে ফাহিমের ঠিকানা হল। সোনিয়া নতুন এই সদস্যকে নিয়ে কিছুটা দ্বিধা এবং কিছুটা কৌতূহল নিয়ে নিজের ঘরে চলে গেল। তার মনে হচ্ছিল এই শান্তশিষ্ট ছেলেটার পেছনে হয়তো আরও কোনো গল্প লুকিয়ে আছে। ফাহিম খুব দ্রুতই বাড়ির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সে ঘরদোর পরিষ্কার করা শুরু করত। তারপর অসুস্থ শাশুড়ির জন্য গরম জল করে দেওয়া, তার ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে রাখা, সবই করত পরম যত্নে।
সোনিয়ার শাশুড়িও ছেলেটাকে খুব পছন্দ করতে শুরু করলেন। তার মুখে প্রায় ফাহিমের প্রশংসা শোনা যেত। একদিন সকালে সোনিয়া রান্নাঘরে চা বানাচ্ছিল। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে সে চমকে ঘুরে দাঁড়াল। দেখল ফাহিম দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। সোনিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার? এভাবে নিঃশব্দে এসে দাঁড়িয়েছ কেন? কিছু বলবে তো? ফাহিম মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনার আর কষ্ট করতে হবে না। আজ থেকে রান্নার দায়িত্বটা আমাকে দিন। আপনি শুধু বলে দেবেন কি রান্না হবে। সোনিয়া অবাক হয়ে বলল, তুমি রান্নাও করতে পারো? ফাহিম মৃদু হেসে বলল, জি ম্যাডাম, পারি। চাচির বাড়িতে সব রান্নাই আমাকে করতে হতো ও সেই দিন ফাহিম রান্না করল। দুপুরে রবিন খেতে বসে প্রথম গ্রাস মুখে দিয়েই বলল, বাহ, আজকের রান্নাটা তো অসাধারণ হয়েছে। কে করেছে? সোনিয়া মুচকি হেসে বলল, তোমার নতুন কাজের ছেলে ফাহিম। রবিন প্রশংসার চোখে ফাহিমের দিকে তাকাল, যে তখন খাবার পরিবেশন করছিল। সত্যিই তোমার হাতে জাদু আছে ফাহিম। খুব ভালো রান্না হয়েছে। প্রশংসা শুনে ফাহিমের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে শুধু বলল, ধন্যবাদ সাহেব। এভাবেই দিন কাটতে লাগল। ফাহিম যেন বাড়ির একজন সদস্য হয়ে উঠল। তার আচরণ, কথা বলার ধরন এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে সোনিয়ার মনের সব দ্বিধা কেটে গিয়েছিল। সে বুঝতে পারছিল রবিন একদম সঠিক মানুষকেই বাড়িতে এনেছে। ফাহিম শুধু একজন কাজের ছেলেই ছিল না, তার মধ্যে ছিল এক ধরনের গভীরতা যা সোনিয়াকে ভাবাত। সে খুব কম কথা বলত, কিন্তু যখন বলত তার প্রতিটি কথায় থাকত পরিপক্কতার ছাপ। সোনিয়া মাঝে মাঝে লক্ষ্য করত ফাহিম কাজ করতে করতে হঠাৎ উদাস হয়ে যেত, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন সে গভীর কিছু ভাবছে। সোনিয়ার জানতে ইচ্ছে করত এই অল্প বয়সে তার মনে এত কিসের যন্ত্রণা। কিন্তু সে কখনোই নিজে থেকে কিছু জিজ্ঞেস করত না, কারণ সে ছেলেটার ব্যক্তিগত হস্তক্ষেপ করতে চায়নি। ফাহিম সোনিয়ার খুব খেয়াল রাখত। সোনিয়া কখন চা খাবে, কখন তার কি লাগবে, সবকিছুই তার নখদর্পণে থাকত। সোনিয়া অসুস্থ শাশুড়ির সেবায়ত্ন নিয়ে যখন ক্লান্ত হয়ে পড়ত, ফাহিম এসে বলত, ম্যাডাম, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি মায়ের কাছে বসছি। খিমা ডাকটা শুনে সোনিয়ার বুকটা কেমন করে উঠত। ফাহিম তার শাশুড়িকে মা বলেই ডাকত। এই ছেলেটার ভেতরে স্নেহ, মমতা আর শ্রদ্ধাবোধের কোনো কমতি ছিল না। সোনিয়ার মনে হতে লাগল ফাহিম শুধু এই বাড়ির কাজের ছেলে নয়, তার চেয়েও বেশি কিছু। সে যেন এই শূন্য বাড়ির একটা অবলম্বন হয়ে উঠছে। কিন্তু মনের কোনো এক কোণে একটা অজানা আশঙ্কাও কাজ করত, এত ভালো মানুষ কি সত্যি হয়? নাকি এই ভালো মানুষের আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। রবিন আবার অফিসের কাজে এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে গেল। যাওয়ার আগে সে ফাহিমকে বিশেষভাবে বলে গেল বাড়ির দিকে খেয়াল রাখতে। প্রথম 2 দিন কোনো সমস্যা ছাড়াই কেটে গেল। তৃতীয় দিন রাতে খাওয়ার পর সোনিয়া তার ঘরে শুতে গেল। শাশুড়ি আগেই ঘুমিয়ে পড়েছিলেন। চারদিক নিস্তব্ধ, শুধু ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সোনিয়ার কিছুতেই ঘুম আসছিল না। রবিনের জন্য মনটা কেমন করছিল। রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ সোনিয়ার ঘরের দরজায় মৃদু টোকা পড়ার শব্দ হল। এত রাতে কে হতে পারে? সোনিয়ার বুকটা ধক করে উঠল। রবিন তো বাড়িতে নেই। তাহলে কে? ভয়ে ভয়ে সে বিছানা থেকে নামল। দরজার কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে ফাহিমের গলা ভেসে এল, ম্যাডাম, আমি ফাহিম। দয়া করে দরজাটা একটু খুলুন। কি? সোনিয়া আরও অবাক হল। এত রাতে ফাহিমের কি দরকার? সে কিছুটা দ্বিধা নিয়ে দরজাটা সামান্য খুল। আবছা আলোয় দেখল ফাহিমের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি হয়েছে ফাহিম? এত রাতে তুমি এখানে? সব ঠিক আছে তো? সোনিয়ার গলার স্বরে উদ্বেগ ঝরে পড়ল। ফাহিম কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমার খুব ভয় করছে। আমি ওই ঘরে একা থাকতে পারছি না। সোনিয়া বুঝতে পারছিল না কি বলবে। একটা 18-19 বছরের ছেলে স্বপ্ন দেখে ভয় পেয়েছে, এটা শুনে তার হাসিও পেল, আবার মায়াও হল। সে বলল, কি স্বপ্ন দেখেছ? আমি বলতে পারবো না ম্যাডাম, কিন্তু আমার বুকটা এখনো কাঁপছে। কিছুতেই ঘুম আসছে না। ফাহিমের গলার স্বর অসহায় শোনাচ্ছিল। একটু থেমে সে আবার বলল, ম্যাডাম, আপনি তো আমার বড় বোনের মতো। আজ যদি আপনার নিজের ভাইয়ের এমন অবস্থা হতো, আপনি কি তাকে একা ফেলে রাখতেন? আমি আপনার কাছে আর কিছু চাই না ম্যাডাম, আমি আপনার ঘরের দরজার বাইরে বারান্দাতেই থাকছি। আমার শুধু মনে হচ্ছে আপনার কাছাকাছি থাকলে আমার ভয়টা কমবে। আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব।
ফাহিমের কাতর অনুরোধ আর তার চোখের আকুতি দেখে সোনিয়ার মন গলে গেল। সে ভাবল, আহারে, ছেলেটা এতিম। হয়তো ছোটবেলার কোনো ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে ফেরে। স্বপ্ন দেখে ভয় পেতেই পারে। সে দরজাটা পুরোটা খুলে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো, এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি কি। সোনিয়া বলল, আমি দরজা খোলা রাখছি, তুমি বারান্দায় শুয়ে পড়ো। তারপর ফাহিম ঘরের বারান্দায় বিছানা পেতে শুয়ে পড়ল। তারপর ম্যাডাম ঘরের ভিতর এসে শুয়ে পড়ল। আর ফাহিম বারান্দায় শুয়েছিল। ঘরের দরজাটা খোলা ছিল, কারণ ফাহিম ভয় পাবে বলে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার না করে একটা ডিম লাইট জ্বালিয়ে রাখল। কিছুক্ষণ পর সোনিয়া ফাহিমকে জিজ্ঞেস করল, আচ্ছা ফাহিম, তুমি ঠিক কি স্বপ্ন দেখেছিলে, আমাকে বলা যায়? ফাহিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ম্যাডাম, স্বপ্নটা আমি আপনাকে বলতে পারব না। যদি কিছু মনে না করেন, আমি আপনাকে অন্য একটা কথা বলতে চাই। সোনিয়া কৌতূহলী হয়ে বলল, কি কথা? কিন্তু ফাহিম আর কোনো উত্তর দিল না। সোনিয়া ভাবল, হয়তো সে ঘুমিয়ে পড়েছে। সেও আর কথা না বাড়িয়ে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু তার মনে একটা খটকা লেগেই রইল। ছেলেটা কি এমন স্বপ্ন দেখল যা বলাও যায় না? আর সেই বা কি এমন কথা বলতে চেয়েছিল? সকালে ঘুম ভাঙার পর সোনিয়া দেখল ফাহিম ঘরে নেই। মেঝেতে বিছানাটাও পরিপাটি করে গোছানো। সে ঘর থেকে বেরিয়ে দেখল ফাহিমের মধ্যেই বাড়ির সব কাজ শুরু করে দিয়েছে। উঠোনের একপাশে বসে সে ডেকচিপাতিল পরিষ্কার করছে। রাতের সেই ভিত অসহায় ছেলেটার সাথে সকালের এই কর্মঠ ছেলেটার কোনো মিল নেই। সোনিয়াকে দেখে সে উঠে দাঁড়িয়ে মৃদু হাসল। সোনিয়ার মনে হলো ছেলেটা সত্যিই খুব অদ্ভুত। রাতে সে এমন আচরণ করেছিল যেন দুনিয়ার সব ভয় তাকে জাপটে ধরেছে, আর এখন সে একেবারে স্বাভাবিক। সোনিয়া রান্নাঘরে যেতে যেতে ভাবল, পরে একসময় ওকে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। সকালের নাস্তা বানানোর সময় ফাহিম এসে আবার সাহায্যের জন্য দাঁড়াল। সোনিয়া তাকে বলল, আমার সাহায্য লাগবে না, তুমি বরং মায়ের ঘরের কাজগুলো সেরে এসো। ফাহিম কোনো কথা না বলে চলে গেল। তার এই সোনিয়াকে মুগ্ধ করত। সে কখনো কোনো কাজের জন্য না বলতো না। কিছুক্ষণ পর সোনিয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রবিনের নাম দেখে সে হাসি মুখে ফোনটা রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে রবিন বলল, শোনো, একটা জরুরি খবর আছে। আমি আজকেও ফিরতে পারছি না। কাল আমাদের এখানে একটা বড় মিটিং পড়েছে। সম্ভবত কাল রাত হয়ে যাবে ফিরতে। সোনিয়ার মনটা খারাপ হয়ে গেল। সে কি, আরও একদিন? হ্যাঁ, কিছু করার নেই, তুমি সাবধানে থেকো। আর ফাহিমকে বলো বাড়ির দিকে ভালো করে নজর রাখতে। সে তো আছে, তাই আমার চিন্তা একটু কম। সোনিয়া বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। ফোনটা রেখে সোনিয়ার মনটা আরও বিষণ্ণ হয়ে গেল। আরও একটা রাত একা থাকতে হবে। দুপুরবেলা ফাহিম বাজার করতে গেল। বাজার থেকে ফিরে দেখল সোনিয়া রান্নাঘরে দুপুরের রান্না করছে। সে দ্রুত হাত মুখ ধুয়ে এসে বলল, ম্যাডাম, আপনি কেন কষ্ট করছেন? আমাকে বললেই তো পারতেন। সোনিয়া বলল, সারাদিন তো তুমিই সব করছো, তাই ভাবলাম আজকের রান্নাটা আমিই করি। যাও, তুমি একটু বিশ্রাম নাও। ফাহিম হেসে বলল, না ম্যাডাম, আপনাদের জন্য কাজ করলে আমার ভালো লাগে। এই পরিবারে আসার পর আমি যেন একটা নতুন ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর বিশ্রাম লাগবে না। তার কথাগুলো সোনিয়ার হৃদয়ে গিয়ে লাগল। একটা এতিম ছেলে, যার নিজের বলতে কেউ নেই, সে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষগুলোকে কতটা আপন করে নিয়েছে। সোনিয়ার তার জন্য খুব মায়া হলো। সারাটা দিন ভালোভাবেই কেটে গেল। ফাহিম নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর সোনিয়া তার শাশুড়ির দেখাশোনা আর বই পড়ে সময় কাটাল। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে গত রাতের ঘটনাটা আবার তার মনে পড়তে শুরু করল। ফাহিমের সেই ভীত মুখ, তার সেই অদ্ভুত অনুরোধ, সবকিছু সোনিয়ার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল। তার মনে একটা সূক্ষ্ম সন্দেহের বীজও উকি দিতে শুরু করল। ছেলেটা কি সত্যিই ভয় পেয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? সোনিয়া মন থেকে এসব চিন্তা দূর করার চেষ্টা করল, কিন্তু পারল না। সে ঠিক করল, আজ রাতে যদি এমন কিছু আবার ঘটে, তাহলে সে ফাহিমের সাথে সরাসরি কথা বলবে। রাত বাড়ার সাথে সাথে সোনিয়ার মনের ভেতর অস্থিরতাও বাড়তে লাগল। সে নিজের ঘরের দরজাটা ভেতর থেকে খুব ভালোভাবে বন্ধ করে দিল। গত রাতের মতো আজও তার ঘুম আসছিল না। সে কান পেতে বাইরের করিডোরের শব্দ শোনার চেষ্টা করছিল। সময় গড়িয়ে চল। 11টা, 12টা, 1টা। কোনো সাড়া শব্দ নেই। সোনিয়া ভাবল, হয়তো সে অযথাই চিন্তা করছে। গত রাতে ছেলেটা সত্যিই ভয় পেয়েছিল।
আজ আর তেমন কিছু হবে না। এই ভেবে সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে ঠিক রাত 2টোর সময় দরজায় আবার সেই মৃদু টোকার শব্দ হল। এবার সোনিয়ার শরীরটা ভয়ে নয়, বরং একটা অজানার আগে শক্ত হয়ে গেল। সে নিশ্চিত ছিল এটা ফাহিম ছাড়া আর কেউ নয়। তার মনের সব সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হল। ছেলেটার উদ্দেশ্য ভালো নয়। সে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে। রবিন বাড়িতে নেই, এই সুযোগে সে প্রতিদিন রাতে স্বপ্নের বাহানা করে তার ঘরে আসতে চাইছে। সোনিয়া বিছানা থেকে না নেমে কিছুটা জোরে বলল, কে? বাইরে থেকে ফাহিমের সেই পরিচিত গলা, ম্যাডাম। আমি ফাহিম। কে? এবার সোনিয়ার গলার স্বর কঠিন হয়ে গেল। সে জানালার কাছে গিয়ে পর্দাটা সামান্য সরিয়ে বাইরে তাকাল। ফাহিম আগের রাতের মতোই অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আজও কি স্বপ্ন দেখেছ? সোনিয়ার কণ্ঠে ছিল স্পষ্ট বিদ্রূপ। ফাহিম মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আজও আমি খুব ভয় পেয়েছি। দয়া করে দরজাটা খুলুন। সোনিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কঠোর স্বরে বলল, শোনো ফাহিম, এই নাটক বন্ধ করো। প্রতিদিন রাতে একই বাহানা নিয়ে আমার ঘরের দরজায় আসতে তোমার লজ্জা করে না? আমি তোমাকে সরল আর ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো অন্য মতলবে আছো। ফাহিম যেন আকাশ থেকে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি কোনো মতলবে আসিনি। আমি সত্যিই। সোনিয়া তাকে কথা শেষ করতে না দিয়ে বলল, চুপ করো, একটা কথাও বলবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি নিজের ঘরে ফিরে যাও। আর যদি পরের বার আমার ঘরের আশেপাশেও তোমাকে দেখি, তাহলে আমি সাহেবকে বলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। সোনিয়ার কথাগুলো যেন তীরের মতো ফাহিমের বুকে বিঁধল। তার ফর্সা মুখটা অপমানে আর কষ্টে লাল হয়ে গেল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে আর একটাও কথা বলল না। মাথা নিচু করে নিঃশব্দে নিজের ঘরের দিকে চলে গেল। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে সোনিয়ার মনে হল সে কি একটু বেশিই কঠোর হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তার মন আবার শক্ত হয়ে গেল। সে ভাবল, যা করেছি ঠিকই করেছি। এই ধরনের ছেলেদেরকে শুরুতেই শাসন না করলে তারা মাথায় উঠে বসে। নিজের বিছানায় ফিরে এসেও সোনিয়া শান্ত হতে পারল না। তার মনের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে ফাহিমের প্রতি তার অবিশ্বাস আর ঘৃণা, অন্যদিকে তার সেই কষ্ট পাওয়া মুখটা মনে পড়ায় এক ধরনের অপরাধবোধ। সে রাত অল নাইট আর দুচোখের পাতা এক করতে পারল না। সকালবেলা ঘুম থেকে উঠে সোনিয়ার মাথাটা খুব ভার হয়েছিল। রাতের ঘটনাপ্রবাহ তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছিল। সে ঘর থেকে বেরিয়ে দেখল বাড়িটা অস্বাভাবিক রকমের শান্ত। প্রতিদিন এই সময়ে ফাহিম কাজ শুরু করে দেয়, কিন্তু আজ তার কোনো সাড়াশব্দ নেই। সোনিয়া ফাহিমের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলা। সে উকি দিয়ে দেখল ফাহিম তার সামান্য কিছু কাপড় চোপড় একটা পুরনো ব্যাগে গোছাচ্ছে। দৃশ্যটা দেখে সোনিয়ার বুকটা ছ্যাঁত করে উঠল। সে কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? সোনিয়া ঘরে ঢুকে বলল, এসব কি হচ্ছে ফাহিম? তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? ফাহিম তার দিকে না তাকিয়েই শান্ত কিন্তু ভাঙা গলায় বলল, আমি চলে যাচ্ছি। ম্যাডাম, চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? জানি না, কিন্তু এই বাড়িতে আর থাকবে না। সোনিয়ার রাগ হল। কেন থাকবে না? আমি তোমাকে রাতে বকা দিয়েছি বলে? অন্যায় করলে তো বকা শুনতেই হবে। কি? এবার ফাহিম তার দিকে মুখ ফেরাল। তার চোখ দুটো লাল, মনে হচ্ছে সারারাত কাজ। সে বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন ম্যাডাম। এই বাড়িতে আসার পর আমি আপনাদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা পেয়েছি। আমি কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। কিন্তু গত রাতে আমি বুঝতে পেরেছি আপনার মনে আমাকে নিয়ে একটা সন্দেহ ঢুকে গেছে। যেখানে বিশ্বাসই নেই সেখানে থেকে আর কি লাভ? আমি আপনাদের বোঝা হয়ে থাকতে চাই না। তার কথাগুলো সোনিয়ার মনে গিয়ে আঘাত করল। ছেলেটার কণ্ঠে এত অভিমান, এত কষ্ট। সোনিয়ার মনটা হঠাৎ করেই নরম হয়ে গেল। সে বলল, কেন তুমি চলে যাচ্ছ? আমি তোমাকে রাতে বলেছি যে তুমি তোমার রুমে ঘুমাও, শুধু এই কারণে। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না ম্যাডাম, কারণটা শুধু এটা নয়। কারণটা হলো আপনার অবিশ্বাস। আমি যদি আপনার নিজের ভাই হতাম, তাহলে কি আপনি আমাকে এভাবে একা ফেলে রাখতেন? আপনি একবারও আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করেননি। তার প্রতিটি কথা সোনিয়ার বিবেককে দংশন করছিল। সে বুঝতে পারছিল কোথাও একটা বড় ভুল হচ্ছে। হয়তো সে ছেলেটাকে সত্যিই ভুল বুঝেছে। ফাহিম তার ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম ম্যাডাম। সেই কথাটা আজ বলে যাই। সোনিয়া অধীর আগ্রহে বলল,
কি কথা? ফাহিম দরজার কাছে দাঁড়িয়ে সোনিয়ার চোখের দিকে সরাসরি তাকাল। তার দৃষ্টিতে ছিল গভীর বিষণ্ণতা আর সততা। সে বলতে শুরু করল, আপনি জানেন ম্যাডাম? ফাহিম বলতে লাগল, ম্যাডাম, আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা যায়। ঠিক তার 1 বছর পর বাবাও চলে যায়। আমি মা বাবার ভালোবাসা কি তা বোঝার সুযোগই পাইনি। চাচার বাড়িতে থেকেছি ঠিকই, কিন্তু এক ফোঁটা স্নেহ পাইনি। এই বাড়িতে আসার পর আপনার আর সাহেবের আচরণে আমি প্রথমবার অনুভব করেছি যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আমি আপনাকে সবসময় আমার নিজের বড় বোনের চোখেই দেখেছি। কি কথাগুলো বলতে বলতে ফাহিমের গলা ধরে আসছিল। সে নিজেকে সামলে নিয়ে আবার বলল, আপনি জানতে চেয়েছিলেন আমি রাতে কি স্বপ্ন দেখেছিলাম, তাই না? আমি সেদিন আপনাকে বলতে পারিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। আমার ভয়টাই সত্যি হলো। সোনিয়া স্তব্ধ হয়ে তার কথা শুনছিল। তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল। ফাহিম বলল, প্রথম যেদিন রাতে আমি আপনার দরজায় নক করেছিলাম, সেদিন আমি স্বপ্নে দেখেছিলাম কয়েকজন মুখোশধারী লোক আমাদের বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকছে। তারা সোজা আপনার ঘরের দিকে আসছিল। আমি স্বপ্নে দেখছিলাম তারা আমাদের বাড়িতে ঢুকে সবকিছু লুট করার চেষ্টা করছে এবং আপনার ঘরের দিকে এগোচ্ছে গিয়ে। আমি চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এই দৃশ্য দেখে আমার ঘুম ভেঙে যায়। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল, বুকটা ভয়ে কাঁপছিল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ি। ফাহিম থাম। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে চোখ মুছে আবার বলল, আমি জানি এটা শুধু একটা স্বপ্ন ছিল, কিন্তু আমার মন মানছিল না। আমার শুধু মনে হচ্ছিল আপনার যদি কোনো বিপদ হয়। আমি মাকে হারিয়েছি, আমি জানি হারানোর কষ্ট কতটা। তাই আমি আপনাকে হারাতে চাইনি। আমার মনে হয়েছিল আমি যদি আপনার ঘরের বাইরে বা ভেতরে থাকি তাহলে অন্তত আপনাকে রক্ষা করতে পারব। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না ম্যাডাম। বিশ্বাস করুন, আমার মনে আর কোনো পাপ ছিল না। দ্বিতীয় রাতের কথা উল্লেখ করে সে বলল, পরের রাতেও আমি ঠিক একই রকম স্বপ্ন দেখি। আমার মনে হচ্ছিল এটা হয়তো কোনো অশুভ কিছুর ইঙ্গিত। তাই আমি আবার আপনার কাছে ছুটে গিয়েছিলাম, শুধু আপনার নিরাপত্তার কথা ভেবে। আমি আপনাকে ভয় দেখাতে চাইনি, তাই স্বপ্নের কথাটা পুরোটা বলিনি। কিন্তু আপনি আমাকে ভুল বুঝলেন। ফাহিমের কথাগুলো শুনে সোনিয়ার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে বাকরুদ্ধ হয়ে গেল। এসে কি শুনছে? যে ছেলেটাকে সে এত খারাপ ভেবেছে, নোংরা সন্দেহ করেছে, সেই ছেলেটা শুধু তাকে রক্ষা করার জন্য এত কিছু করেছে। তার প্রতি ছেলেটার এত শ্রদ্ধা, এত মমতা। আর সে কি না তাকেই অপমান করে তাড়িয়ে দিচ্ছিল। নিজের প্রতি তীব্র ঘৃণায় আর অনুশোচনায় সোনিয়ার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করল। সে বুঝতে পারল সে কত বড় একটা অন্যায় করে ফেলেছে। সোনিয়ার আর বুঝতে বাকি রইল না যে সে কত বড় ভুল করেছে। ফাহিমের প্রতি তার সমস্ত রাগ, ঘৃণা, সন্দেহ মুহূর্তে গলে গিয়ে করুণা, স্নেহ আর অনুশোচনায় পরিণত হল। সে নিজেও একজন নিঃসন্তান নারী। বিয়ের 5 বছর হয়ে গেলেও তার কোল জুড়ে কোনো সন্তান আসেনি। মা হওয়ার আকুলতা তাকে প্রতিদিন ভেতর থেকে কুরে কুরে খায়। ফাহিমের দিকে তাকিয়ে তার মনে হল এই তো তার সন্তান, যে তার নিরাপত্তার জন্য এতটা চিন্তিত, যার মনে তার জন্য এত ভালোবাসা, সে তো তার ছেলেই হতে পারে। সোনিয়া কান্নায় ভেঙে পড়ল। সে দৌড়ে গিয়ে ফাহিমের কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস ফাহিম। আমি তোকে ভুল বুঝেছি। আমি অনেক বড় পাপ করে ফেলেছি। ফাহিম অবাক হয়ে সোনিয়ার দিকে তাকাল। ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না? সোনিয়া কাঁদতে কাঁদতে বলল, তুই আর আমাকে ম্যাডাম বলে ডাকবি না, আমাকে মা বলে ডাকবি। তুই আর কোথাও যাবি না। আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। তুই আমার ছেলে। ফাহিম অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ দিয়েও জলের ধারা নামল। জীবনে প্রথমবারের মতো সে কারো কাছ থেকে মা ডাক শোনার অধিকার পেল। সোনিয়া তার কাছে গিয়ে বলল, তুই আমার কথা এত ভেবেছিস, আমাকে বোনের মতো দেখেছিস, আর আমি তোকে সন্দেহ করেছি। তুই চলে গেলে এই বাড়িটা আবার আগের মতো শূন্য হয়ে যাবে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই আমাকে ভুল বুঝিস না বাবা। ফাহিমের সব অভিমান, সব কষ্ট যেন এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। সেও সোনিয়াকে ধরে শিশুর মতো কাঁদতে লাগল। কিছুক্ষণ পর রবিন বাড়ি ফিরল। ঘরের পরিবেশ দেখে সে কিছুটা অবাক হল। সোনিয়া তাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে রবিনের চোখও ভিজে উঠল। সে ফাহিমের কাঁধে হাত রেখে বলল, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ ফাহিম।
আমরা তোমাকে পেয়ে সত্যিই ভাগ্যবান। উপরের দিন সোনিয়া তার কথা রাখ। সে ফাহিমকে শহরের একটা ভালো স্কুলে ভর্তি করে দিল। ফাহিম এখন আর কাজের ছেলে নয়, সে এখন এই বাড়িরই ছেলে। সে পড়াশোনা করে আর বাকি সময়ে বাড়ির কাজে সোনিয়াকে সাহায্য করে। তাদের ছোট্ট পরিবারটা এখন স্নেহ, বিশ্বাস আর ভালোবাসায় পরিপূর্ণ। সোনিয়ার আর কোনোদিন মনে হয়নি যে সে নিঃসন্তান। ফাহিমকে পেয়ে তার জীবনটা কানায় কানায় ভরে উঠেছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সহানুভূতি, বিশ্বাস এবং পারিবারিক বন্ধনের মূল্য অনেক বেশি। শুধু বাইরের আচরণ দেখে কাউকে বিচার করা উচিত নয়। অসহায়দের প্রতি দয়া ও ভালোবাসা দেখালে আমরা নিজের জীবনকেই আরও সমৃদ্ধ করতে পারি এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্কগুলোকে আরও মজবুত করতে পারি। প্রতিটি মানুষের ভেতরেই একটা ভালো সত্তা লুকিয়ে থাকে, আমাদের শুধু সেটাকে চিনে নিতে হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।